পুরোটা এসআইআর এ এসে দাঁড়িয়ে গিয়েছে। আপনার কি মনে হচ্ছে আর ইস্যু নেই এই নির্বাচন? এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো আগে হয়নি। প্রধানমন্ত্রী নিয়ে এলেন অথচ তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্টি ইনকামবেন্সিটা একেবারে লোকাল স্তরে। সিপিআইএম যদি থাকতো তাহলে কি তারা এটার বেটার অ্যাসেসমেন্ট করতে পারত? এইগুলো তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায় কিংবা তৃণমূলের নেতারাই হয়তো সেগুলো সাপ্লাই করে। তৃণমূল কিছুটা গুছিয়ে নিয়েছে, কিন্তু তৃণমূল তো ওইভাবে কাজ করে না। তৃণমূলের মেম্বার কিভাবে হতে হয় এইটা কেউ জানে না। আপনার কি মনে হয় বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে তারা এটা অনেক বেটার করবে? সিপিএম এর বহু লোক বিজেপিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য। ভোটের পডকাস্ট বা ভোটকাস্ট, এই অনুষ্ঠানে আমরা এমন কারোর সঙ্গে কথা বলবো যিনি সরাসরি এই নির্বাচনের সঙ্গে যুক্ত নন, অর্থাৎ ভোটে লড়ছেন না, কিন্তু যার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই একজন আজ এখানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, মইদুল ইসলাম অধ্যাপক। তিনি রাষ্ট্রবিজ্ঞানী। তার বিশেষ ইন্টারেস্ট বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, রাজনীতি এবং সমাজনীতি। আপনাকে আপনি বলবো না তুমি বলবো, যেমন তোমার যা খুশি। ওকে, আমরা পরস্পরকে দীর্ঘদিন চিনিও বটে। আমরা এর আগে নির্বাচন নিয়ে অনেক আলোচনা করেছি, অতীতের নির্বাচন নিয়ে ইত্যাদি। কিন্তু এবারে যেটা দেখছি সেটা হচ্ছে যে সমস্ত কিছুই যেন থেমে গিয়েছে অর্থাৎ একটাই বিষয়, ভোটার তালিকা সংশোধন, এসআইআর যাকে বলা হচ্ছে, এবং মনে হচ্ছে যেন আর কোনো ইস্যু নেই, এটাই ইস্যু। তোমারও কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, এটাই প্রধান ইস্যু এই নির্বাচনে। কারণ এক তো যে ধরনের স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হলো এবার, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো আগে হয়নি। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করার ফলে যে 90 লক্ষ লোকের ডিলিশনস হলো, এত মাস ডিলিশনস, যেটাকে প্রায় মাস ডিসেনফ্র্যাঞ্চাইজমেন্ট বলা হয়, এটা কখনো আগে হয়নি। এবং তারপরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ক্যাটেগরিটা, যেটা বিহারের ক্ষেত্রে হয়নি, যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে, জাস্টিস জয়মাল্য বলেছেন যে এটা অন্য জায়গায় হয়তো কেন এটা আনা হলো। এবার যেটা আমরা এসআইআর এ যাব, কিন্তু তার আগে যেটা, বা এসআইআর নিয়ে আমরা অতীতে আলোচনা করেছি এবং অনেকেই বলছেন, কিন্তু তার থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে গত 5 বছর ধরে নানা ইস্যু শুনে আসছিলাম, সে দুর্নীতি হোক, শিক্ষকদের চাকরি নিয়ে যে গন্ডগোল সেটাই হোক, বা অন্যান্য আরও 4-5 অনেক বিষয়, কিন্তু এখন যেন ব্যাপারটা থমকে গিয়েছে, পুরোটা এসআইআর এ এসে দাঁড়িয়ে গিয়েছে। আপনার কি মনে হচ্ছে আর ইস্যু নেই এই নির্বাচন? ইস্যু আছে, কিন্তু প্রশ্নটা সেটা কি এবং কেন আসছে না সামনে? ইস্যু এসআইআর কি এত বড় হয়ে গেল? এসআইআরটা অনেক বড়, কারণ এটা একটা আপনার সাংবিধানিক অধিকার, ভোটাধিকারের অধিকার। আর এতদিন ধরে একটা মানুষ ভোট দিচ্ছেন, তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা এই রাজ্যে আছেন, তাদের বাপ ঠাকুরদারা ভোট দিয়েছেন, তিনিও ভোট দিচ্ছেন। 70, 75, 80 বছরের মানুষ, বৃদ্ধা, তাদের ভোট কেটে যাচ্ছে। এটা তো একটা সত্যি বেদনাদায়ক একটা। এবং আমি ইনফ্যাক্ট আমার সঙ্গে গতকালই একজনের কথা হলো, তার নাম বলতেও অসুবিধা নেই, কমল রায়। তিনি পূর্ব মশালডাঙ্গা বলে একটি অতীতের ছিটমহলে থাকেন, অর্থাৎ যে চুক্তি হয় 2015 সালে, যার ফলে তারা এখানে এসে বসবাস করতে শুরু করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তাদের নিয়ে এসেছিলেন, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চুক্তি হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নিয়ে এলেন, অথচ তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবারকে, এবং ওই ছিটমহলের অনেককে দেখলাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের নন্দিতা রায় বলে এক অধ্যাপিকা, তাকেও বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত স্তরে, সমস্ত শ্রেণীতে। হাইকোর্টের জাজ ইমরান জাকি, তার নাম বাদ চলে গেছে। আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে যুক্ত একজন কর্মী, তার নাম বাদ চলে গেছে। এখন এইটা তো, এবং প্রচুর হিন্দু বাদ চলে গেছে, মতুয়া, শুধু মুসলমান না, মতুয়া ভোট। এবং এটা একটা হিসেব তো আসছে, আমি যদিও এই ডেটাটাকে নিজে ভেরিফাই করিনি, কিন্তু এই ডেটাটা অনেকেই রিপোর্ট করেছেন সংবাদ মাধ্যমে, যে 63% উপরে নাকি হিন্দু বাদ এবং 34% উপর মুসলিম বাদ। কিন্তু এইটা, কিন্তু যদি আমি এই ডেটাটা আমি ভেরিফাই করিনি, কিন্তু এটা 90 লাখ, এটা মনে হয় রাখতে হবে 90 লাখের ওপরে, অর্থাৎ অনেক ডেড ভোটারও এর মধ্যে আছে। কিন্তু যাই হোক, হরে করে যেটা দাঁড়াচ্ছে, আপনার মতুয়া ভোট একটা বড় অংশ বাদ গেছে এবং মুসলিম ভোট অনেক বাদ গেছে। এই দুটো জায়গা আপনাকে কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের একটা বড় জায়গা সামনে আসছে। এবং আপনার এখানে দেখুন, দুর্নীতি আপনার তৃণমূলের সময় থেকে একটা বড় ইস্যু পশ্চিমবঙ্গে হয়েছে। আপনার যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখেন, 50, 60, 70, 80, 90-এর দশক কিংবা 2000-এর দশক যদি দেখেন, প্রথম 10 বছর দেখেন, সেই সময় দুর্নীতিটা খুব বড় ইস্যু ছিল না।
একটা সময় হয়তো বেঙ্গল ল্যাব নিয়ে বিরোধীরা কিছু চেঁচামেচি করেছে, কিংবা আপনার ধরুন সঞ্চয়িতা নিয়ে একটু আলোড়ন হয়তো হয়েছিল, কিন্তু আদারওয়াইজ কিন্তু দুর্নীতিটা বড় ইস্যু ছিল না। 2011 সালের পর থেকে প্রত্যেকটা বিধানসভা নির্বাচন, কি 16 বলুন, কি 21 বলুন, কিংবা এখন 26ও বলুন, দুর্নীতি একটা কিন্তু তৃণমূলের আমার একটা বড় ইস্যু হয়েছে। এবং এটাও ঠিক যে আগে কখনো নেতা মন্ত্রীরা জেলে আছে, তাদের মন্ত্রিত্ব যাচ্ছে না কিংবা তাদের এমপিশিপ যাচ্ছে না, এইটা কিন্তু তৃণমূলের আগে কখনো হয়নি। মানে এটা বাংলা রাজনীতি, কি কংগ্রেস রাজনীতি, কি যুক্তফ্রন্টের সময় রাজনীতি, কিংবা বামেদের রাজনীতি, এইটা কখনো আগে হয়নি। এইটা প্রধান একটা, কিন্তু দুর্নীতিটা আপনি সেইভাবে উঠে আসছে না বড় ইস্যু হিসেবে। তার একটা দুর্নীতি তো হতে শুরু করলো ইউপিএ 2 থেকে, দুর্নীতি ইলেকটোরাল ইস্যু হতে শুরু করলো ইলেকটোরাল, আপনি আগে কংগ্রেসের সর্বভারতীয় ক্ষেত্রে যদি আপনি দেখেন 89-এ আপনার লোকসভার ক্ষেত্রে দুর্নীতিটা একটা বড় বফোর্স কেলেঙ্কারি, সেটা সেই ইস্যুটা ছিল, কিন্তু দুর্নীতি সার্বিকভাবে জড়িয়ে গেছে জীবনের সঙ্গে সেভাবে হয়তো ছিল না। এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু প্রশ্ন থাকে যে দুর্নীতি আসলেই ইলেকশনকে এফেক্ট করে, মানে তার ফলকে এফেক্ট করে কি করে না, সেটা আমার একটা বড় প্রশ্ন। আমি ঠিক শিওর এইটা একটা, মানে যদি না এটাকে ইস্যু করে তোলা যায়। দুর্নীতি তো সারাক্ষণ আছে, সব জায়গায় আছে, সেটা নিয়ে কোনো মানে রাস্তার ধারে যখন আপনি একটা বেআইনি দোকান থেকে সিগারেট কিনছেন, সেটাও দুর্নীতি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এমনভাবে জড়িয়ে আছি যে সেটাকে ইস্যু করে তোলা। এইটা তুমি ঠিকই বলেছো, কারণ সিএসডিএস এর যে পোস্ট পোল সার্ভে, উত্তর নির্বাচনী যে সমীক্ষা, সেটা 2016 সাল থেকেই বলছে যে মানুষ দুর্নীতিকে অতটা বড় ইস্যু বলে মানছে না। মানুষ অনেক বেশি একেবারে ভিজিবল যে ডেভেলপমেন্ট, যেটা মানুষ সচক্ষে দেখছে, এই রাস্তাঘাট প্রচুর হয়েছে, দেখবেন গ্রামের দিকে প্রচুর নতুন স্টেট হাইওয়ে হয়েছে, কিছু কাঁচা রাস্তা পাকা হয়েছে, কিংবা পরিশ্রুত পানীয় জল, ট্যাপ ড্রিঙ্কিং ওয়াটার, এইটাকে মানুষ অনেক বড় দেখছে। তারপরে সামাজিক প্রকল্প, এইগুলো একটা অভিযোগ যে সার্বিক দুর্নীতি যেগুলো সারা রাজ্যের মানুষকে এফেক্ট করছে, তার বাইরে মানে একেবারে পাড়া স্তরে, ঘরোয়া স্তরে, মানে যে এই যে আমি বাড়ি করব তার জন্য আমি সিমেন্ট রাখবো বা বালি রাখবো তার জন্য টাকা দিতে হবে, বা জমি কিনলে টাকা দিতে হবে, বা আরও 5টা জিনিসে, এই গ্রিভেন্সটা কিন্তু, এই অভিযোগটা কিন্তু আমি কিন্তু পাড়ায় পাড়ায় পাচ্ছি মোটামুটিভাবে, অন্তত কলকাতায় তো পাচ্ছি, এবং কলকাতার বাইরেও বেশ কয়েক জায়গায় কথা বললাম, যে এই যে মানে তৃণমূলের লোকই সেটা বলছে যে আমি বাড়ি করেছি, আমার থেকে টাকা নিয়েছে। এটা তো আমি বলছি না যে এটা অন্য রাজ্যে নেই, বা আমি এমনও বলছি না যে এটা অতীতে পশ্চিমবঙ্গেই ছিল না, কিন্তু এটা যেন মনে হচ্ছে একটা বাড়াবাড়ির জায়গায় গিয়ে পৌঁছেছে। সেটা কি তোমার মনে হয়? একদমই তোমার মনে হয়। তোমার মনে আছে কয়েক বছর আগে সুগত বসু তার বাড়ি রেনোভেট করতে গিয়ে সেখানে তার লোকাল সিন্ডিকেটের তিনি শিকার হয়েছিল। মানে সুগত বসুর মতো এমপি ছিলেন, তৃণমূল কংগ্রেসের, এবং কোন পরিবার থেকে আসেন, তার মা এমপি ছিলেন তৃণমূলের, সুভাষচন্দ্র বসুর পরিবার, ওরকম উচ্চশিক্ষিত, হাওয়ার্ডের একজন অধ্যাপক, এই তাকে এই তৃণমূল সিন্ডিকেটের শিকার হতে হচ্ছে। এবং নির্মাণ শিল্প সারা পশ্চিমবঙ্গে বাড়ছে। আপনি শুধু কলকাতা না, শহরতলি এবং ছোট ছোট যে সমস্ত মফস্বল শহর, সেখানেও দেখবেন এই ইট সুরকি, বালি, সিমেন্টের এই যে আপনার মেটেরিয়াল, এইগুলো তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায় কিংবা তৃণমূলের নেতারাই হয়তো সেগুলো সাপ্লাই করে। এবং এটা লোকাল লেভেলে প্রায় একটা অলিখিত, প্রায় মানে এক ধরনের অর্ডার, যে তাদের কাছ থেকেই আপনাকে কিনতে হবে। এবং লেবার সাপ্লাইটাও হচ্ছে, এটা তো তৃণমূলের একটা বড় সমস্যা। এটা একটা বড় সমস্যা, এবং এইটা আপনি দেখবেন যে এটা বাম আমলেই ছিল। সেইটা আমার নিজের এক ছাত্রের সঙ্গে একটা গবেষণা করছি, যেটা রাজারহাট নিউ টাউন নিয়ে, যে দেখা যাচ্ছে বাম আমলেরও সিন্ডিকেটগুলো রাতারাতি তৃণমূলের দিকে আপনার কনভার্ট হয়ে যায় 2011-র পর থেকে। ফলে এই যে ধরুন বাঙালি মধ্যবিত্তর যে একটা গ্রিভান্স আছে, যে পাড়ায় যে তোলাবাজি কিংবা সিন্ডিকেট রাজ, যেটার একটা ক্ষোভ কিন্তু আপনি আরজিকর মুভমেন্টে পাবেন। আরজিকর মুভমেন্টে যে সবাই আপনার ওই কজটার জন্যই মাঠে নেমেছে এরকম না, সেটা একটা বড় কজ, মহিলা সুরক্ষা একটা খুব বড় কজ। কিন্তু এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে লোকাল স্তরে অনেক ক্ষোভ আছে, যেই ক্ষোভগুলোকে তাদেরকে একটা চাগিয়ে তুলেছে যে তারাও এরকম একটা বড় মুভমেন্টের পার্ট হয়ে যাবে। তাহলে সেইটা তো ডেফিনেটলি তৃণমূলের একটা বড় সমস্যা। তার জন্য আপনি এটাও দেখবেন যে তৃণমূল এবারে 74টা আপনার ক্যান্ডিডেট পরিবর্তন করেছে, কারণ অ্যান্টি ইনকামবেন্সিটা একেবারে লোকাল স্তরে একটা পার্টিকুলার এমএলএ বিরুদ্ধে, যে এমএলএ কিছু করেন না, কিংবা এমএলএ টাকা খাচ্ছে, কিংবা এই অভিযোগ আছে। তবে ওই ব্যাপারটা আমার এখনো কেমন জানি মনে হয়, লোকে বলে যে তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু যখন নির্বাচন আসে তখন এরা কিন্তু মোটামুটি দেখি এক হয়ে যায়।
পাড়ায় একটু পরস্পরকে আক্রমণ করা বোধহয় কমিয়ে দেয়, কিছুটা হয়তো স্যাবোটেজ করে, আবার করেও না, কারণ সবাই বোঝে যে এটা একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তৃণমূল কিন্তু আগের ধরুন 2011 থেকে 16 যে সময়ের যে তৃণমূল, সেখান থেকে কিন্তু অনেকটা পাল্টে গেছে। বিশেষ করে সেকেন্ড টাইম যখন 16তে তারা ক্ষমতা আসে, তারা অনেক বেশি কনফিডেন্ট, এবং আইপ্যাকে আসার পরে আরো বেশি তারা পাল্টে গেছে। যেটা জিনিসটা ঘটেছে যে আপনার এই প্রথমে যে তৃণমূলের সঙ্গে একটা ক্লাব সংস্কৃতির সঙ্গে একটা তুলনা করা হতো, আজকে আমার মনে হয় সেই তুলনাটা ঠিক নয়। তার কারণটা হচ্ছে, এক হলো যে প্রচুর সিপিএম থেকে প্রচুর কর্মী এবং নেতারা অনেকেই যারা 2006-07 চিঙ্গুর নন্দীগ্রামের পরবর্তী সময় অনেকে যারা তৃণমূলে যাচ্ছিল, সেই যাওয়াটা এখনো কিন্তু সেটা কিন্তু চলছে এখনো। এই যে সর্বশেষ গেছে প্রতিকুর রহমান, এই যে ক্যাডার বেসড একটা রাজনীতি করে উঠে এসে একটা তারপর পরে তার তৃণমূলে ঢুকেছে, এটা তৃণমূলটাকে অনেক বেশি লোকাল স্তরে অনেক বেশি সংঘবদ্ধ করছে। এবং আগের যে এই যে পুরনো কংগ্রেস সংস্কৃতির যে ফ্যাকশনালিজম, এই ফ্যাকশনালিজম তৃণমূলের মধ্যে ছিল, তখন যেটা তৃণমূল করতো যে যেখানে ফ্যাকশন, কোনো দুটো কি তিনটে ফ্যাকশন, একটা থার্ড ক্যান্ডিডেট বাইরে থেকে, কোনো একটা সেলিব্রিটি ক্যান্ডিডেট বাইরে থেকে নিয়ে আসতো, সেটা বিশেষ করে ফিল্ম স্টার হতে পারে, কোনো স্পোর্টস পার্সন, যেটা এবারে করেনি। তার মানে হচ্ছে যে তৃণমূল অনেক বেশি পলিটিক্যাল ফেস তারা নিয়ে এসছে, সিজন পলিটিক্যাল একটা মাস অর্গানাইজেশন করে এসছে, রাজনীতি করে এসছে। তোমাদেরই এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে অনিন্দ জানাকে যে ইন্টারভিউটা দিয়েছে, তাকে বলছিলেন যে দেখুন, আইএনটিটিউসি করার ফলে এরকম কিছু নতুন ছেলে যারা আইএনটিটিউসি করে এসছে কিন্তু উত্তরবঙ্গে তারা ক্যান্ডিডেট হয়েছে, একদম ট্রাইবাল ছেলে। ফলে এইটা যে নতুন গ্রুমিং তৃণমূলের মাস অর্গানাইজেশন ধরে, সেটা ছাত্র বলুন, যুব বলুন, কিংবা আপনার ট্রেড ইউনিয়ন বলুন, এই ফ্রন্ট থেকে কিন্তু কিছু নতুন ছেলেমেয়েরা উঠে এসছে। আমি এসআইআর এর প্রসঙ্গটা আবার একটু ফিরে এসে অন্য প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে যে এসআইআর এ একটা জিনিস যেটা আমি তৃণমূলের মুখপাত্র এবং বিজেপির মুখপাত্র তাদেরও জিজ্ঞাসা করলাম, একটা প্রশ্নের উত্তর একেবারেই পাওয়া যাচ্ছে না, যে এতে কার লাভ হবে আর কার ক্ষতি। এখন সেটা কি পাওয়া যাচ্ছে না এই কারণে যে বুথ ভিত্তিক ভাবে তারা বুঝতে পারছেন না, মানে এই রাজনৈতিক দলগুলো তারা বুঝতে পারছেন না যে কত বাদ গেছে, কত বাদ গেছে হয়তো বুঝতে পারছেন, কিন্তু যারা বাদ গেছেন তারা কাকে ভোট দিয়েছিলেন এইটা তারা বুঝতে পারছেন। এটাই কি কারণ? এটা একটা বড় কারণ, যার জন্য আপনি দেখবেন যে কেউ খুব একতরফা কিছু বলতে পারছে না, যে আমরা সবাই একটু আনশিওর, সংশয় রয়েছে। কারণ হচ্ছে যে বুথ ভিত্তিক এখন হিসেবটা কেউই করে উঠতে পারেনি, কারণ এতগুলো সাপ্লিমেন্টারি লিস্ট এসছে যে এখন সবকটাকে একসঙ্গে করে আপনার কত ডিলিশন এবং কাদের ভোট বাদ গেল, এটা যে উত্তর কাদের ভোট দিয়েছিল, হ্যাঁ, মানে এটা ধরুন বিশেষ করে উত্তরবঙ্গে আপনার মালদা, মুর্শিদাবাদ কিংবা উত্তর দিনাজপুরে এই যে ভোটগুলো মুসলিম ভোট, দক্ষিণ চব্বিশ পরগনাতেও, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, এইসব জেলা, নদিয়া, এইখানে আপনার এই যে মিডল বেঙ্গলে, সেন্ট্রাল বেঙ্গলে, এটা কি কংগ্রেসের ভোট বেশি বাদ গেছে, সিপিএম এর ভোট বেশি গেছে? মুসলিম ভোট বাদ গেছে আমি জানছি, কিন্তু এটা কি তারা কংগ্রেসের ভোট বাদ গেল না সিপিএম এর? এবং মুসলমানরা সেখানে যে শুধুমাত্র তৃণমূলকে ভোট দেন এমনটা নয়। এক্স্যাক্টলি। ফলে হিন্দুরা যে সবসময় তৃণমূলের বিরোধিতা করেন তাও না। এক্স্যাক্টলি। ফলে এইটা এখনো পর্যন্ত আপনার এই অ্যাসেসমেন্টটা এখন কোনো দলই সেইভাবে করে উঠতে পারেনি, যার জন্য খুব আনশিওর একটা। এটা কি আপনার মনে হয় যদি সিপিআইএম, আপনি এক সময় সিপিআইএম এর সঙ্গে ঘোরতরভাবে যুক্ত ছিলেন, বহু আগে সিঙ্গুর নন্দীগ্রামের আগে, সে সময় আপনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছিলে, আমি এই আপনি তুমি আমরা গুলিয়ে ফেলছি, যাই হোক সেটা বন্ধুত্বের কারণেই হচ্ছে, খুব ভালো কথা নয়, আশা করি আমাদের দর্শকরা খুব অখুশি হবে না। এখন সিপিআইএম যদি থাকতো, যারা আমরা জানি যে বুথ ধরে ধরে তারা বলে দিতে পারতো কোন বাড়ি থেকে, কোন পরিবার থেকে কটা ভোট সিপিএম এ যাবে, কটা যাবে না, তাহলে কি তারা এটার বেটার অ্যাসেসমেন্ট করতে পারতো? এটা বেটার অ্যাসেসমেন্ট করতে পারতো। তার কারণটা হচ্ছে সিপিএম এর যে লোকাল কমিটি, যারা বুথ কমিটি, একেবারে সেই সর্বোচ্চ ফর্মের সিপিএম বুথ কমিটির মেন যে কাজটা ছিল, সেটা যারা ভোট যারা করাতো, এবং আমরা যেরকম যখন ভোট করাতাম ছাত্র অবস্থায়, মেইনলি একটা বাড়িতে আমাদের মিনিমাম 3 বার যেতে হতো, বুথের প্রত্যেকটা বাড়িতে, মানে একদম ভোটার লিস্ট ধরে 3 বার যেতে হতো, এবং 3 বার কথা বলে আমাদের একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হতো যে এই ভোটটা ফর, মানে নামের পাশে এফ লেখা হতো ফেভার, এগেইনস্ট এ লেখা হতো, আর ভ্যাসিলিটি ভি। ও আচ্ছা। এবার এই যে এটা তালিকা ধরে ধরে করা হতো, তালিকা ধরে বাড়ি ধরে করা হতো, প্রত্যেকটা বাড়ি ধরে করা হতো। এইটা আমি বলছি যেটা তৃণমূল করে না।
এটা এখনো পর্যন্ত তৃণমূল করে না। আইপ্যাক কতটা এটা সাহায্য করেছে আমি জানি না। সিপিএম যদি এই সিপিএম এর মধ্য গগনে, মানে 2001-এর নির্বাচন আমি দেখি, 2004-এর নির্বাচন দেখেছি, 2005-এর পৌরসভা নির্বাচন দেখি, 2006-এর নির্বাচন দেখেছি, 7 দিন আগে কিন্তু সিপিএম এর 3বার করে বাড়ি ঘোরা হয়ে গেছে, হয়ে গেছে। এবং আপনার এই মানে এই তালিকা চলে এসছে আর এবং সেটা পার্টি অফিসেও চলে গিয়েছে, পার্টি অফিসে চলে গেছে, কারণ এটা লোকাল স্তর থেকে তো ওটা সোজা উপরে চলে যাবে, চিঠি করে একদম পুরো তালিকা দিয়ে চলে যাবে আর কি, টোটাল ভোট কি। এটা কি মানে একটা সিপিএম সম্পর্কে তো সবাই বলেন রেজিমেন্টেড পার্টি, আমরা জানিও, আমরা বড়ই হয়েছি সিপিএম এর সঙ্গে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেস এতদিন রইল, তাদের টাকা পয়সা কম আছেন এমন তো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে, কিন্তু তারা এইটা গুছিয়ে উঠতে পারলেন। তাদের একটা প্রফেশনাল অর্গানাইজেশনের সাহায্য নিতে হলো কেন, মানে আইপ্যাকের মতো, এবং তারা নিজেদের একটা বাহিনী তারা চেষ্টা করেছেন, তারা বলেছেন যে তাদের নানাভাবে ভলেন্টিয়ারদের মোবিলাইজ করার চেষ্টা করেন তারা, কিন্তু শেষ পর্যন্ত এই কাজটা, এই যেটা এখন আপনি ব্যাখ্যা করছেন যে যেটাকে বলা হয় নার্সিং দ্য বুথ, হ্যাঁ, সেই নার্সিং দ্য বুথ তারা করে উঠতে পারলেন না। এক্স্যাক্টলি। এবং আমার যেটা মনে হয় কেন পারলেন, এটা মনে হয় এই জন্য, তার কারণ হচ্ছে একটা না সামহাও এটা কংগ্রেস রাজনীতির সংস্কৃতির মধ্যে কখনো গড়ে ওঠেনি। মানে তৃণমূলটা আপনি যদি দেখেন একটা ব্রড রেনবো অ্যালায়েন্সের একটা পার্টি, মানে যেখানে একটা ব্রড প্ল্যাটফর্ম পলিটিক্স, মাস পার্টি যেরকম হয়, সব ধরনের মানুষ তারা আসছে। আপনি যদি তৃণমূল আজকের বর্তমান তৃণমূলের চেহারাটা দেখেন, তাহলে পুরনো তৃণমূল আছে যারা 98 সাল থেকে তৃণমূলটা করেছে, প্রচুর মার খেয়েছে সিপিএম এর কাছে, এইসব একটা অংশ আছে। কিছু আরএসএস এর ক্লোজ, বিজেপিতে গেছিল আবার চলে এসছে, এই ধরনের অংশ আপনার তৃণমূলে পাবে। আবার এই সিপিএম থেকে প্রচুর মানুষ যারা শওকত মোল্লা, রেজ্জাক মোল্লা, প্রতিকুর রহমান, এরকম আরো অনেকের নাম বলতে পারি, যারা এই সিপিএম থেকে আপনার 2006-07-এর পর থেকে অনেকেই যারা চলে গেছে তৃণমূলে। আবার একটা ফার লেফট অংশ যারা এই সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে, এবং কালচার ক্ল্যান, নতুন তৃণমূল, ধরুন ব্রাত্য বসু কিংবা এরা যারা আগে তৃণমূলটা অ্যাক্টিভলি করতেন না, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের পর থেকে তারা অনেক বেশি অ্যাক্টিভ হলেন। ফলে এটা একটা মানে একটা মাস পার্টি, যার কিনা মেন চাবিকাঠিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিসমা, কিন্তু এই বুথ স্তরের যে পুরো নিটিগ্রিটি এবং ইঞ্জিনিয়ারিং, এইটা সামহাও এখনো পর্যন্ত তৃণমূল করতে পারেনি। তবে আমি আবার বলছি, এইটা ধরুন 10 বছর আগে যতটা তৃণমূল একেবারেই ছিল না, সেটা কিন্তু অনেক বুথের ক্ষেত্রে দেখা গেছে এটা কিছুটা হয়েছে। কারণ আপনি এসআইআর এর ক্ষেত্রে আপনি যদি দেখেন, 80,000 বুথে 80,000-এর ওপরের যে বুথ ছিল, তার মধ্যে প্রায় 70,000 বুথে কিন্তু তৃণমূল বিএলএ দিয়েছিল, বুথ লেভেল এজেন্ট দিয়েছিল। এবং এসআইআর প্রসেসেও আপনি যদি ফার্স্ট ফেজে দেখবেন, ফার্স্ট ফেজে ডিলিশনটা অনেক কম হয়েছে আপনি যদি কম্পেয়ার টু আদার স্টেটস দেখেন। তার একটা বড় কারণই ছিল কিন্তু তৃণমূলের এই যে বুথ লেভেল এজেন্টদের হচ্ছে ম্যানিপুলেশন, কিংবা বিএলওদের সঙ্গে কথা বলে, এটা একটা অ্যালিগেশন হচ্ছে। কারণ ধরুন ওই 6,000 বুথের ওপরে এরকম হয়েছে যেখানে কোনো ডেট রিপোর্টেড হয়নি, সেই সময় তো বেশি অভিযোগ হয়নি, যেটা ডিসেম্বরে হয়েছিল। না, এরকম হয়েছিল যেখানে কয়েক হাজার বুথে কোনো ডেট রিপোর্টেড হয়নি। তারপরে তো মাইক্রো অবজারভাররা আসলো, এসে বললো যে না, এগুলোকে আবার স্ক্রুটিনি করতে হবে। এখানে একটা প্রশ্ন, ওই যেটা আপনি বললেন যে তৃণমূল কিছুটা গুছিয়ে নিয়েছে, কিন্তু তৃণমূল তো ওইভাবে কাজ করে না, তারা উপর থেকে একটা হাই কমান্ড বা একটা সুপ্রিম লিডার থাকে। মানে ধরুন তৃণমূলের মেম্বার কিভাবে হতে হয় এইটা কেউ জানে না। মানে আমি জাস্ট ফিল্ড ওয়ার্কের থেকে আমি অনেকবার অনেক তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে বলেছি যে আচ্ছা, আমি তৃণমূলে যদি মেম্বার হতে চাই, তা কিভাবে মেম্বার হব? মানে ধরুন অর্গানাইজেশন করে, মাস অর্গানাইজেশন করে আসবো, নাকি কিভাবে, নাকি কার ঠিক পেয়ারের লোক হলে তৃণমূলে মেম্বার হয়? মানে কোনো উত্তর নেই কিন্তু। মানে তারাও যে খুব ইন্টারেস্টেড এরকমটাও নয়। মানে আপনি এটা খুব ইন্টারেস্টিং, তারা খুব একটা ইন্টারেস্টেড নয়। কিন্তু আপনার কি মনে হয় বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, তারা এটা অনেক বেটার করবে? মানে এই ধরনের যেটা সিপিএম করতো এক সময়, আমরা আলোচনা করলাম, সেটা বিজেপি অনেক ভালো করবে। এট দ্য এন্ড অফ দ্য ডে বিজেপি সিপিএম এর মতো একটা ক্যাডার বেস পার্টি, এবং একটা রেজিমেন্টেশন তাদের আছে, একটা মতাদর্শ আছে। এই মতাদর্শগুলোর সিপিএম এর থেকে 180 ডিগ্রি উল্টো দিকে হতে পারে, তো যেহেতু তার একটা মতাদর্শ আছে, তার একটা ক্যাডার বেস রেজিমেন্ট, তারপর দেখবেন যে সিপিএম এর বহু লোক বিজেপিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য। এই যে আপনার খগেন মুর্মু 2019-এর লোকসভার আগে ঠিক কিষাণ সভার নেতা থেকে হঠাৎ করে উনি বিজেপিতে চলে গেলেন, গিয়ে দুবার এমপি হয়ে গেলেন। শঙ্কর ঘোষ, ও ডিওয়াইএফআই এর শিলিগুড়ির নেতা। এবার শেষের দিকে আমরা এসে গেছি, আর দু একটা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনার কি মনে হয় 21-এর তুলনায় এইবারে বিজেপি চাপ অনেক বেশি বাড়িয়েছে তৃণমূলের উপরে? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে বিজেপি একটু ভুল করছে কম। এক হচ্ছে যে 2021-এ তারা অনেক বেশি ব্যক্তিগত আক্রমণ তারা করছিলেন,
বিশেষ করে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে, সেটা কিন্তু এখন অতটা আমরা এখনো পর্যন্ত দেখিনি। দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশন কমিশনের সঙ্গে কোঅর্ডিনেট করে এবং তার সঙ্গে এই যে সেন্ট্রাল ফোর্সেসকে নিয়ে এসে এবং এত আগে থেকে নিয়ে এসছে এবং এতগুলো বদলি, এটা কখনো আগে আমরা দেখিনি। 21-এর নির্বাচনেও দেখিনি, অন্য এগুলি প্রশাসনিক বিজেপির সঙ্গে যুক্ত করা যায় না, যদিও এগুলি মানে এটা অবভিয়াসলি শেষ পর্যন্ত বিজেপিকে সাহায্য করবে বলে আপনি মনে করেন? এক্স্যাক্টলি, আমি তো সেটাই। আর যেটা হচ্ছে যে আপনার বিজেপি অনেক বেশি ক্যাম্পেনিংও, আপনার যে রাইট নোটগুলো, যে পপুলিস্ট যে মুভগুলো দিয়েছে, যে এই 1,500 টাকাটা 3,000 টাকা করা, অর্থাৎ ডোলের এবং অনুদানের এবং এই যে ক্যাশ ট্রান্সফারের যে একটা ভূমিকা আছে, একটা বড় ভূমিকা, সেটা তারা মেনে নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ওই ন্যাশনাল সিকিউরিটি, অনুপ্রবেশ, এই জায়গায় এই ন্যারেটিভটা থেকে কিন্তু বিজেপি সরছে না। এটা খুব ইন্টারেস্টিং, কারণ ওই হিন্দু মুসলিম অ্যাঙ্গেলটাও আছে। এবং যেখানে মোদি কয়েকদিন আগেই বললেন যে বাঙালিরা আলাদা আর মুসলমানরা আলাদা, এই অর্থাৎ যেটা কিনা বাংলা পক্ষর মতো ফোর্স তারা বলবে যে না, এখানে আপনার ধর্ম নির্বিশেষে তারা বাঙালি, সে বাঙালি মুসলমান হোক কিংবা বাঙালি মাত্রই তাই। এইটা কিন্তু মোদি খুব কেয়ারফুলি বলার চেষ্টা করছেন যে বাঙালিদের এখানে বাংলার মুখ্যমন্ত্রী থাকবে আর বাঙালিরা আলাদা, মুসলমানরা না, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে মুসলমানদেরকে হটাও। এবং যেটা ইন্টারেস্টিং হলো যে এবারে বিজেপি এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, একটা মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করায়নি, অথচ আপনার 3টে মুসলিম বেল্ট আছে, যেখানে মুসলিম ডিস্ট্রিক্ট আছে, যেখানে মুসলিমরা 50% ওপরে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এবং বীরভূমে 35% মুসলিম, আপনার দক্ষিণ 24 পরগনায় 33% মুসলমানদের নির্বাচনটা করার চেষ্টা করছে, কারণ এই ইস্তেহারে তারা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলে। এক্স্যাক্টলি, ফলে এইটা সেটার মানেই তো একটা, যখনই সেটা বলছেন আপনি ধরে নিচ্ছেন যে মুসলমান ভোট আমার চাই। হ্যাঁ, কিন্তু এই নির্বাচনটা তার সঙ্গে অনুপ্রবেশ, এই সব জুড়ে দিয়ে, বাংলাদেশি রোহিঙ্গা, এই যে ন্যারেটিভটা জুড়ে দিয়ে, যেটা আরএসএস প্রায় মধ্য 80-র সময় থেকে একটা ক্যাম্পেইন করতো এবং হুইসপারিং ক্যাম্পেইনও তারা করতো, কিন্তু সেটা আজকের দিনে তারা একটা ফল তারা পাবে এই এক্সপেক্ট তারা করছে। এবার এটা দেখার এই নির্বাচনটা যে আলটিমেটলি নির্বাচনটা অনুপ্রবেশকারী এই সবগুলো ইস্যুর ওপরে হয় নাকি এসআইআর এর উপর ভিত্তি করে হয়। আমার ধারণা এসআইআর উইল প্রিভেল ওভার এনি আদার ইস্যু। প্রধানমন্ত্রী মোদি এখানে 12 থেকে 14 বার আসছেন বলে সংবাদপত্রে প্রতিবেদনে আমি দেখলাম। এখন 2021-এ কিন্তু উনি 20 বা 21 বার এসেছিলেন। এটা কি খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার নাকি? মানে প্রধানমন্ত্রীকে তারা কম আনছেন কেন? যদিও বিলবোর্ড আমরা যদি দেখি, হোর্ডিংগুলো যদি আমরা দেখি, সেখানে কিন্তু তারা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ক্যাম্পেইন করছেন। হ্যাঁ, সেটা ঠিকই। আপনার প্রধানমন্ত্রীর অনেকগুলো ব্যস্ততা থাকে, তার শিডিউল থাকে। অন্য রাজ্যগুলোতেও আপনার নির্বাচন হচ্ছে, সে আগের বারও হয়েছিল, এবং তামিলনাড়ুতেও আপনার হচ্ছে, এখনো 23 তারিখের নির্বাচন আছে, ফলে সেইগুলো একটা ব্যস্ততা থাকে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু 15 দিন একদম পশ্চিমবঙ্গ হত্যে দিয়ে পড়ে আছে। এইটা কিন্তু আগে হয়নি। অর্থাৎ অমিত শাহ কিন্তু এই নির্বাচনটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছে। আমার ধারণা 2021 এবং 2024 তারা হিউমিলিয়েটেড হয়েছে। এই যে 200 পার বলে 77টা পেলো আর 35টা সিট লোকসভায় বলে 12টা সিট পেলো, এই হিউমিলিয়েশনের একটা ওরা বদলা নিতে চাইছে এবং তার জন্য অনেক বেশি ডেসপারেশন আমরা দেখি। এর বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি কি কিছু জানেন, কিছু বলতে পারেন? যে তাদের কোনো নির্দিষ্ট, মানে খুব ছোট করে একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে মমতার অনেক বেশি মেঠো ভাষায় কথা বলছেন এবং সে তো বরাবরই বলেন না, কিন্তু আমি বলছি তার সঙ্গে এসআইআরটাকে কেন্দ্র করে এই যে, এবং তার সঙ্গে বাঙালি ন্যারেটিভ, এসআইআর, বেসিক্যালি 3টে পোলে ওদের স্ট্র্যাটেজি। একটা হচ্ছে যে এসআইআরটা মূল ইস্যু, তারপরে হচ্ছে বাংলাবাদী যে লাইন, এই যে তৃণমূলটা অর্গানিক পার্টি অফ দ্য বেঙ্গলিজ, আর তার সঙ্গে আপনার এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। তুলনায় অভিষেক কিন্তু অনেক বেশি আপনার মানে স্ট্রিমলাইন্ড এবং যুক্তিসঙ্গত কথাগুলো তারা তা বলছে, এবং বারবার হচ্ছে একটা কোনো তথ্যকে তারা আইপ্যাকের দেওয়ার তথ্য দিয়ে কাউন্টার করার সে একটা চেষ্টা করছে। এইটা একটা আমার মনে হয় একটা ডাবল একটা স্ট্র্যাটেজি। মেঠো বক্তৃতার উইথ দ্য 3 মেন পোল ইস্যু ফর তৃণমূল, আর তার সঙ্গে একটা যুক্তিসঙ্গত মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড কাউন্টার করা। মুখ্যমন্ত্রী যুক্তিসঙ্গত কথা বলেন না, অনেক সময়ই বলেন না, কারণ অনেক সময় উনি একটু এদিক ওদিক কথা বলে যান, যার জন্য স্মরণী ধরণী হয়ে যায় কিংবা আর অনেক কিছুই হয়ে যায়, আমরা দেখেছি। কিন্তু এটা পাবলিক একটু মেনে নিয়েছে, এটা একটা লোকায়ত। মাত্র দিন কয়েক আগে আমরা দেখছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা নির্দিষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। তাদের যে উপদেষ্টা সংস্থা তৃণমূল কংগ্রেসের, তাদের অনেককে গ্রেফতার করা হচ্ছে, জেরা করা হচ্ছে ইত্যাদি।
এটা কি শেষ পর্যন্ত যদিও প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু এটা কি বিজেপির পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? না, এটা বেসিক্যালি হচ্ছে যে তৃণমূলের উপর চাপ বাড়ানো। দেখুন, বিজেপি আলটিমেটলি সমস্ত তাস এবার ফেলে দিয়েছে। বিজেপি বলে দিয়েছে যে এই ইডি দিয়ে এই ফাইনাল একটা পুশ, এই তাসটাও ফেলে দিল, এবং তার সঙ্গে এটাও বললো, মোদি নিজেও বললো যে আমি নিজেই 294টা ক্যান্ডিডেট। তাদের চিফ মিনিস্টার ফেস বলে কিছু নেই, যেহেতু তার চিফ মিনিস্টার ফেস নেই, কিন্তু এটা মানুষ বারবারই দেখে যে চিফ মিনিস্টারটা আমি করবো কাকে, এটা কিন্তু সবসময় দেখে। কারণ দেখুন, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে সবসময় আপনার একটা অপোজিশন ফেস, সেই যে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট, এটা বিধান রায়ের সময় জ্যোতি বসু, তারপর জ্যোতি বসুর সময় পরবর্তীকালে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা সবসময় হয়ে এসছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট, তার মধ্যে স্টেট ইউনিট অফ বিজেপির মধ্যে এত খেউই, এ ওকে দেখতে পারে না, প্রত্যেকে অ্যাম্বিশন। ইডি রেড গুলি হচ্ছে এই শেষের দিকে, এবং আমার ধারণা কিছু প্রার্থীও চাপে আছে। চাপে, কিন্তু তৃণমূল যেটা করবে, তৃণমূল বলবে যে আলটিমেটলি এটা আমাদের উপরে, এটা এরা জোর জবরদস্তি করছে এবং এটা তারা ভিকটিম হুডের কার্ড খেলবে। আর মমতা বলবে যে কেউ যদি চুরি করে থাকে, চুরি করে থাকে, আমি তো যেটা 2016তেও বলেছিলেন যে আমি তাহলে ক্যান্ডিডেট আগে দিতাম না, আমি তো ক্যান্ডিডেট 294। নির্বাচনের আর বিশেষ বাকি নেই, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আর আমরা এই আলোচনাকে বাড়াতে পারবো না। তবে অধ্যাপক মহিদুল ইসলামের কাছে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র শুনলাম, আমাদের ওনাকে ফিরিয়ে আনতে হবে, হয়তো নির্বাচন শেষ হওয়ার আগেই একবার, এবং তারপরে হয়তো ফল ঘোষণার পরে বিশ্লেষণের জন্য আরও একবার। আজকে এখানে আসার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ, এবং আপনাদের ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। এবং এই যে আমরা বারবার আপনি তুমি গুলিয়ে ফেলেছি এ নিয়ে আপনারা খুব অখুশি হবেন না, এটা আমরা ধরে নিয়ে অনুষ্ঠান শেষ করছি।